জয়গুরু, জয়গুরু, জয়গুরু। আজকে আমি আমার ঠাকুরের গ্রন্থ নীলাচলে ঠাকুর নিগমানন্দ এই প্রথম খণ্ড থেকে, যেটি নারায়ণী দেবীর লেখা, আমি সেখান থেকে কিছু অংশ পাঠ করব। জয়গুরু। 1331 সালে পয়লা বৈশাখ নীলাচল কুটিরে গৃহপ্রবেশ করেছিলেন ঠাকুর। 1342 সালে মহাপ্রয়াণের পূর্ব পর্যন্ত নীলাচল কুটিরেই থাকতেন বেশিরভাগ সময়। এই শেষ 12 বছরের বিবরণ যতদূর জানি বলে যাব। অবশিষ্ট জীবন পুরীতেই থাকবেন এই সংকল্প নিয়ে মঠ ছেড়ে 1329 সালের চৌঠা বৈশাখ শ্রীক্ষেত্রে আসেন ঠাকুর। এর আগে নানা জায়গায় ভ্রমণ করলেও, যেমন তার মূল বিশ্রামস্থল ছিল আসাম মঠ, তখন থেকে পুরী সেই স্থান অধিকার করেছিল। মঠের মহিলা বিভাগ তুলে দিয়েছিলেন 1328 সালে। মায়েরা 7 জন তখন ছিলেন মঠে। তার মধ্যে 1327 সালের 24শে আষাঢ় বিমলা মার বিবাহ হয়ে গেল। বাকি 6 জনের মধ্যে ভৈরবী মা, সুশীলা ও করুণা মা ছিলেন প্রবীণা, এবং মঠ ছাড়া তাদের আর কোথাও যাবার জায়গা ছিল না। স্থির হলো এদের জীবনান্তে আর কোনো মহিলাকে মঠে রাখা হবে না। গিরিজা মা ও হিরণ মা যে যার আত্মীয় গৃহে চলে গেলেন। শ্বশুরালয় থেকে ফিরে বিমলা মাও তখন মঠেই রয়েছেন। তাকে ও সুরমাকে নিয়ে ঠাকুর পুরী রওনা হলেন। রাজকুমার বাবুর মা ও অশ্বিনীদা সঙ্গে ছিলেন। সেবক ছিলেন ব্রহ্মচারী হরিদাস। এত তীর্থ থাকতে পুরী কেন? বরাবরই পুরীর ওপর ঠাকুরের একটা পক্ষপাতিত্ব ছিল। পরিব্রাজক অবস্থায় পুরী এসে বগলা ধর্মশালায় কিছুদিন ছিলেন। খুব সম্ভব তখনই পুরুষোত্তম ধাম তার অত্যন্ত ভালো লেগেছিল। 1317 সালে দুর্গাপুর আশ্রম হতেও ঠাকুর একবার পুরীতে এসেছিলেন। সেই সময় চিদানন্দ মহারাজ, নৃপেন্দা ইত্যাদি তার সঙ্গী হয়েছিলেন। দুর্গাপুর আশ্রম উঠে যাওয়ার পর মনোমতো 2-4টি সেবক নিয়ে বাংলার বাইরে চলে যাওয়ার সংকল্প করেন ঠাকুর। তখন এই পুরীতে আসার কথাই ওঠে। আবার 1328 সালে স্বরূপানন্দজিকে সেবক হিসেবে নিয়ে অশ্বিনীবাবুদের ভাড়া বাড়ি পুরীর কমল কুটিরে এসে কয়েক মাস থেকে যান। আশ্বিন মাসে ঠাকুর পুরীতে এসেছিলেন। সেইবার অগ্রহায়ণ মাসে প্রজ্ঞানন্দ মহারাজ তাকে এখানে প্রথম দর্শন করেন। দেখছি ঘুরে ফিরে শ্রীক্ষেত্রের দিকেই তার মন টানছিল। পুরী শঙ্কর সম্প্রদায়ের অন্যতম এক ধাম এবং শ্রী মনমোহাপ্রভুর স্মৃতিধন্য। 18 বৎসর একাধিক ক্রমে নীলাচলে বাস করে গিয়েছেন শ্রী গৌরাঙ্গ সুন্দর। শঙ্করের মত ও গৌরাঙ্গের পথ যার জীবন দর্শন, তার কাছে পুরুষোত্তম ধাম প্রিয় হওয়াই স্বাভাবিক। কাশীও তার পছন্দ স্থান ছিল। তবে কাশী জনবহুল এবং পুরোদস্তুর একটি শহর। সেই তুলনায় তখনকার আমলে পুরী ছিল প্রান্তর বিশেষ। কেবল ফণি মনসার ঝোপ আর ঝাউ গাছ। কখানা বাড়ি ছিল সমুদ্র তীরে, যাও বা ছিল তাতে লোক থাকতো কদাচিৎ। মন্দিরকে কেন্দ্র করে যা কিছু জনবসতি। স্বর্গদ্বার অঞ্চল একরকম ফাঁকাই ছিল। বিবিক্ত জনসংসদী যোগীর পক্ষে শ্রীক্ষেত্র আদর্শ বিরাম নিকেতন। কাশীতে আত্মগোপন করে থাকা কঠিন হতো, কিন্তু পুরীতে 12-14 বছর তিনি অনায়াসে অজ্ঞাতবাসী ছিলেন। এ যেন শেষ 12 বৎসর মহাপ্রভুর গম্ভীরায় অবস্থান। 1329 সালের চৌঠা বৈশাখ পুরী এসে দিন 10 তিনি সঙ্গীদের নিয়ে গোয়েঙ্কা ধর্মশালায় থাকলেন। প্রথম দিন এসেই সন্ধ্যার সময় সদল বলে জগন্নাথ দর্শনে গিয়েছিলেন। তার জগন্নাথ দর্শন সেও একটা দেখার জিনিস। নাট মন্দিরে ঢুকে বেশ কিছুক্ষণ অপলক চেয়ে থাকতেন বিগ্রহের দিকে। ভিড় থাকলে শ্রী মুখশালায় সাধারণত যেতেন না। ওই জগমোহন বা নাট মন্দির থেকেই দর্শন করতেন। খানিকক্ষণ নির্নিমেষে দেখে তারপর ভূমিষ্ঠ হয়ে প্রণাম করে উঠে সাঙ্গপাঙ্গদের আদেশ করতেন, প্রণাম করো। তারা জগন্নাথ দেবকে প্রণাম করে ঠাকুরের পাদস্পর্শ করতেন।
রাজকুমার বাবুর মা মানে বুড়ো মা প্রাচীন হিন্দু মহিলা। সন্ধ্যায় মন্দিরে দেব দর্শন করে বৃদ্ধা বারবার প্রণামান্তে ঠাকুরের কাছে নিবেদন করেন, গুরু গোবিন্দ এক ঠাঁই দর্শন করব একদিন। অর্থাৎ মণিকোঠার রত্নবেদীর কাছে যাবেন ঠাকুরের সঙ্গে এবং উভয়কে একত্রে প্রণাম জানাবেন। ঠাকুর স্মিত মুখে অঙ্গীকার করেন, আচ্ছা বেশ, যাওয়া যাবে। বৃদ্ধার আকিঞ্চন অপূর্ণ রাখেননি ঠাকুর। সঙ্গী 4 জনকে নিয়েই একদিন পাণ্ডার সঙ্গে মণিকোঠায় গিয়েছিলেন। সেই সময় মান গোবিন্দ 56 ভুজিকে ঠাকুর পাণ্ডা স্বীকার করেছিলেন। প্রসাদ খেয়ে নানা দ্রষ্টব্য দেখে ও সমুদ্রের ধারে বেরিয়ে কোনখান দিয়ে যে কেটে গেল 10টা দিন। জগন্নাথ দেবের প্রসাদও খুব তৃপ্তির সঙ্গে আহার করতেন ঠাকুর। ওই রকম তেল মশলা বর্জিত সাত্ত্বিক রান্না তার প্রীতিকর ছিল। তাছাড়া আগে জগন্নাথ দেবের যে সব ভোগরাগ হতো তার সঙ্গে এখনকার প্রসাদের কোনো তুলনাই চলে না। তখন সত্যিই মন্দিরের প্রসাদ ছিল দেবভোগ্য। ভোগে তখন বাজারের পরিত্যক্ত নিকৃষ্ট তরিতরকারি পচা আধপচা জিনিস পড়ে দেয়া হতো না। চর্বি বা ডালদার ব্যবহার ছিল অজ্ঞাত। মঠ বাড়িগুলির ও জগন্নাথের নিজস্ব জমি জমার উৎকৃষ্ট দ্রব্য সম্ভারই ভোগে ব্যবহার হতো। আবার পাণ্ডারা যে প্রসাদ এনে দিতেন তা সাধারণ প্রসাদের চেয়েও অনেক ভালো হতো। এখন সে রামও নাই, সেই অযোধ্যাও নাই। আন্দাজ 14ই বৈশাখ নাগাদ শহরাঞ্চল ছেড়ে ঠাকুর চক্রতীর্থের দিকে কমল কামিনী মন্দির নামে একখানা বাড়িতে উঠে যান। প্রায় প্রতিদিনই সমুদ্র স্নান আর 2 বেলা সমুদ্রের তীরেই ভ্রমণ সেই সময়ের একমাত্র উল্লেখযোগ্য ঘটনা। সূর্যোদয়ের অনেক আগেই সমুদ্রের তীর ধরে পূর্বমুখে ঠাকুর বহুদূর চলে যেতেন। চক্রতীর্থের পূর্ব দিকে শেষ বাড়ি নলডাঙ্গার রাজবাড়ি, তারপর কেবল বালিয়াড়ি আর ঝাউবন। সমুদ্র তীর ধরে ওই পূর্বমুখে গেলে কোনারক পৌঁছানো যায়। 450 বছর আগে আচম্বিতে মহাপ্রভুকে হারিয়ে একদিন স্বরূপাদি অন্তরঙ্গ ভক্তেরা সমুদ্রের তীর ধরে ওই পূর্ব দিকেই ছুটেছিলেন তাকে খুঁজতে। চৈতন্য চরিতামৃতের 18 পরিচ্ছদে আছে সেই আখ্যান। খুঁজতে খুঁজতে চক্রতীর্থের বাঙ্কি মোহনা ছাড়িয়ে আরও বেশ খানিকটা যাওয়ার পর এক জেলের কাছে প্রভুর সন্ধান মিলেছিল। মাছ ধরতে জাল ফেলেছিল সে। শেষ রাতেই তো মাছ ধরতে যায় ওরা। সেই জালে উঠেছে মহাপ্রভুর সংজ্ঞাশূন্য দেহ। আচ্ছা, স্বরূপ দামোদর কি ভেবে পূর্বমুখে ছুটেছিলেন মহাপ্রভুর সন্ধানে? প্রায় কি ওই দিকেই বেড়াতে যেতেন তিনি? কোনো কোনো মহাজন বলেন পূর্বমুখে কোনারকের সূর্য মন্দির। সূর্য উপাসিকা বৃষভানু নন্দিনীর আবেশে মহাপ্রভু ওই দিকে ছুটতেও পারেন। স্বরূপের এটাই মনে হয়েছিল। সূর্য পূজার ছলেই তো বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ দর্শন করতেন রাধারানী। আমাদের ঠাকুরও যতদিন পুরীতে ছিলেন সব সময় পূর্বমুখেই এগিয়ে যেতেন সমুদ্রের তীর ধরে। চক্রতীর্থ হতে তো বটেই, যখন স্বর্গদ্বারে বাড়ি হলো তখনও বারবার তাকে ওই পূর্ব দিকেই বেড়াতে যেতে দেখেছি। হয়তো পূর্বমুখে চাইলেই তার মনে পড়ত মহাপ্রভুর দিব্যোন্মাদ। দেখতেন ঢেউয়ে ঢেউয়ে কার সোনার বরণ দীঘল তনু অবশে ভেসে চলেছে। হতে পারে চক্রতীর্থের ওই দিকে বালুবেলায় দৃষ্টি পড়লেই তার চোখের সামনেই ফুটে উঠত জয় গুরু, জয় গুরু, জয় গুরু।